জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কথায় সেই হিসাবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। বাংলাদেশ একটু টেনশনের সময় পার করছে, কথা বলছি কেননা সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অনেক ধরনের ইস্যু এবং প্রসঙ্গ সামনে আসছে। সেগুলোকে চ্যালেঞ্জ বা সংকট যাই বলি না কেন, সেগুলো থেকে বাংলাদেশের উতরে যাওয়া খুব একটা সহজ হচ্ছে না, আসলে কঠিন হয়ে পড়ছে। কেন কথা বলছি, যে গ্যাস বিদ্যুতের সংকট নিয়ে এতদিন আলোচনা চলছিল, সেখান থেকে পেরিয়ে যখন আমরা আজকে সংসদ অধিবেশনটি শুরু হলো এবং সেই সংসদ অধিবেশন আমরা যখন ভাবছিলাম যে কিছুটা প্রাণবন্ত আলোচনা হবে এবং সমস্যাগুলোকে নিয়ে বেশি আলোচনা হবে, সেই প্রাণবন্ততা আসলে অন্যদিকে চলে গেল। সেই প্রসঙ্গে আমাদের সাথে আরও দুজন সংসদ সদস্য যখন অতিথি যোগ দিবেন, তাদের কাছ থেকে আমরা সেখানকার পরিস্থিতি বিস্তারিত জানতে চাবো। কিন্তু এর বাইরে আসলে মানুষ কতটা এই মুহূর্তে নিরাপদ বোধ করছে এবং বহির্বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক আসলে কোন দিকে যাচ্ছে, কারণ বেশ কয়েকটি নতুন ইস্যু সেসব ক্ষেত্রে সামনে এসেছে। সব নিয়ে আজকে আমাদের আলোচনা। যেই দুজন অতিথি এরই মধ্যে আমার সাথে যোগ দিয়েছেন, তাদের সাথে শুরুতেই পরিচয় করে দিতে চাই। আমার ঠিক ডান দিকে আছেন জনাব আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী গণসংহতি আন্দোলন, এবং আমার ঠিক বাম পাশে আছেন নাভিদ নওরোজ শাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। এর বাইরে আমরা অপেক্ষা করছি, বলেছিলাম দুজন সংসদ সদস্যের সাথে কথা বলবো, একজনের জন্য আমরা অপেক্ষা করছি, জনাব ফজলুল হুদা বাবু এমপি, নওগাঁ 3 আসনের সংসদ সদস্য, এবং একই সাথে আমাদের সাথে যোগ দেবেন অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ পারভেজ রাসেল এমপি, চুয়াডাঙ্গা 1 আসনের সংসদ সদস্য। আমরা এই মুহূর্তে যে আলোচনাটি যেখান থেকে শুরু করতে চাই, যেহেতু সংসদ সদস্যরা আসলে আমি সংসদের পরিবেশ নিয়ে আলোচনা শুরু করব, কিন্তু সংসদে আজকে যেটি নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা ছিল, জনাব আবুল হাসান রুবেল আপনাকে দিয়ে শুরু করি। সেটি হচ্ছে যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা আমাদের জননিরাপত্তার যে বোধ, আমরা আসলে এই মুহূর্তে বাংলাদেশে কতটা সিকিউর ফিল করছি, সেটি নিয়ে এক ধরনের আলোচনা এই মুহূর্তে আছে। স্ট্যাটিস্টিক্স ওয়াইজ আসলে সবার সাথে সবার স্ট্যাটিস্টিক্স মিলছে না। পুলিশ বা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেই ডেটা দেওয়া হচ্ছে, আর বাস্তবে আমরা দেখতে পাচ্ছি সামাজিক অপরাধ কিছুটা বেড়েছে, ছিনতাইয়ের মতো ঘটনা অনেক এলাকাতে মনে হচ্ছে কন্ট্রোলই করা যাচ্ছে না, আর বড় বড় অপরাধের ঘটনাও কিন্তু আমাদের চোখের সামনে আসছে। জঙ্গিদের আনাগোনা বেড়েছে, মেট্রো রেল স্টেশনের মতো স্থাপনায় আমরা দেখতে পেয়েছি বোমাও পাওয়া গেছে এবং সেগুলোকে একাধিকবার নিষ্ক্রিয় করা গেছে। আমি আপনাকে প্রশ্নটা এভাবেই করতে চাই, কতটা নিরাপদ এই মুহূর্তে আপনি বাংলাদেশে বোধ করছেন? ধন্যবাদ। সময় 3 মিনিট, একটা টাইমার থাকবে। ধন্যবাদ। প্রথমত বলি যে এটা বহুবার আমরা আলোচনাও করেছি যে আসলে আমরা এমন একটা সময়ে বসবাস করছি যে সময়টা আসলে এখনো পর্যন্ত অস্থিরতা আসলে আছে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বহুবার আমরা কনসার্ন ব্যক্ত করেছি যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আসলে যে পরিমাণে আসলে তার উন্নতি হওয়া দরকার ছিল সেই উন্নতিটা হয়নি। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিতে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে এখনও পুলিশের যে ফাংশন সেটা আসলে পরিপূর্ণভাবে ফিরে পাওয়া যায় নাই, এটা একটা। তারপরে হচ্ছে ধরেন আমি বলবো যে সমাজের ভেতরে এক ধরনের অস্থিরতা এখনো আছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক দেশে, বহু দেশে এরকম একটা দীর্ঘ সময় জুড়ে অস্থির সময় চলে। মানুষের ভেতরকার যে হিলিং, সেই হিলিংটা হওয়া একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সেই সমস্ত জায়গা থেকে ধরেন এখানে এই জায়গাগুলো আছে। তারপরে আরেকটা জায়গা আছে যে পূর্বের যে আমাদের উদাহরণ ছিল, যেটা নিয়ে গত দিনেও কথা বলেছিলাম আরেক জায়গায়, যে আসলে আমাদের পূর্বের উদাহরণ ছিল হচ্ছে যে আসলে যারা অপরাধী তাদের ধরে ক্রসফায়ারে দিয়ে দাও। এই যে সংস্কৃতিটা তৈরি হয়েছিল, সেই সংস্কৃতির যখন বদলে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটাকে বিচারের ভেতর দিয়ে এটাকে মোকাবেলা করা বা আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করা, এটা কিন্তু একটু দীর্ঘ প্রসেস। ফলে এখানে আসলে মানুষের ভেতরে এই ধরনের জায়গা আসতেও একটা সময় লাগছে। পুরনো যে আইন শৃঙ্খলা বাহিনী, সেই আইন শৃঙ্খলা বাহিনীকেও প্রপারলি ব্যবহার করা যাচ্ছে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। কিন্তু সাধারণভাবে যদি আমি বলি যে আসলে এখানে যে বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতিটা এখনো পর্যন্ত স্বাভাবিকভাবে যেটা থাকা দরকার, একটা নিরাপত্তা যেভাবে মানুষের বোধ করা দরকার, সেইটার জায়গায় আসেনি।
সেই জায়গায় আসাটা খুবই জরুরি এবং সেই জায়গায় আসার ক্ষেত্রে সরকারের যে সমস্ত জায়গায় খুবই গুরুত্বপূর্ণভাবে নজর দেওয়া দরকার তার একটা অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সাথে মাদক সহ অন্যান্য যে সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ড আছে এই জায়গাগুলোকে সরকারের গুরুত্বপূর্ণ জায়গা থেকে মনোযোগ দেওয়া দরকার। আজকে আমি দেখলাম বোধহয় আসার সময় যে সরকার 30 জনকে একটা দায়িত্ব দিয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এগুলো বিষয়ে মনিটর করা এবং মনিটর করে এইটার বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং এখানে এই জায়গাগুলোতে কীভাবে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, কীভাবে ঘটছে এই সমস্ত জায়গাগুলোকে অনুসন্ধান করা, সেখানে কি করা দরকার সেগুলো বিষয়ে পরামর্শ দেওয়া এবং মনিটরিং করা, এই জায়গাগুলোতে তারা একটা উদ্যোগ নিয়েছে। দেখা যাক এটার পরে পরিস্থিতির উন্নতি ঘটে কতটুকু, সেটার জন্য আমরা অপেক্ষা করতে রাজি আছি যদি পরিস্থিতির আসলে অপেক্ষা করতে রাজি আছেন। জনাব রুবেল, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে এরই মধ্যে দর্শক আপনাদেরকে পরিচয় করে দিতে চাই, আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং যোগ দিয়েছেন মোহাম্মদ ফজলে হুদা বাবুল এমপি, তিনি নওগাঁ 3 আসনের সংসদ সদস্য, একই সাথে তিনি কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক। জনাব বাবুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমি প্রশ্নে আসব। আমি নাভিদ নওয়ার হচ্ছে আপনার কাছে ওই যে রুবেল সাহেব যেটি বলছিলেন সেই প্রেক্ষিতে একটু রেসপন্সটা নেই, এরকম করে নেই। উনি একটি কথা বলছিলেন যে আরও একটু ব্রিদিং স্পেস দরকার, কারণ বিপ্লব পরবর্তী সময়ে এক ধরনের পরিবর্তন ঘটছে এবং এখন আমি দেখি যে বাহিনীর নাম পরিবর্তন, বাহিনীর মনোবল ফিরে আসছে কিনা সেইটার পরিমাপ আসলে এখনও চলছে। যদিও কাগজে কলমে সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে এক ধরনের সাফল্য তারা পেয়েছেন, কিন্তু এই নিরাপত্তা বোধ নিয়ে আসলে আপনি কি বলবেন? বিশেষ করে জামাত নেতৃত্বাধীন জোটের এক ধরনের ছায়া সরকারের ধারণাও আমরা পেয়েছি। বিকল্প কোনো উপায় আপনাদের চোখে পড়ে কিনা যেটা দিয়ে আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যেত? জি, ধন্যবাদ সকলকেই। প্রথম কথা হচ্ছে ব্রিদিং স্পেসের আমরা মনে করি না যে আসলে খুব একটা সুযোগ আছে, কারণ বিপ্লব পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের যে আমলটা ছিল সেখানে কিন্তু আমরা অস্থিরতা দেখেছি একদম শুরুর দিকে। সেটা আন্ডারস্ট্যান্ডেবল, যেহেতু একটা স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, পুলিশের উপর থেকে মানুষের আস্থা চলে গিয়েছিল, সেই কারণে সেটা আন্ডারস্ট্যান্ডেবল ছিল। কিন্তু তারপর কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি ঘটিয়েছে, একটা মোটামুটি একটা স্থিতিশীলতা বজায় রাখতে পেরেছিল। শুধু আমি যদি তুলনাই করি, প্রথম আলোর বরাত দিয়ে বলছি যে প্রথম আলো একটা প্রতিবেদন ছাপিয়েছে যেখানে এই সরকারের 6 মাস এবং অন্তর্বর্তীকালীন সরকারের শেষ 6 মাসের একটা তুলনা তারা দেখিয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর। সেখানেও কিন্তু দেখানো হয়েছে এই সরকারের 6 মাসে খুনের সংখ্যা বেড়েছে, নারী ও শিশু নির্যাতনের সংখ্যা বেড়েছে, পুলিশের ওপর হামলাও বেড়েছে। অথচ সেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় হলেও একটা কথা ছিল, কারণ তখন মানুষের পুলিশের উপর আস্থা ছিল না। তো নির্বাচিত সরকার আসার পরে যেখানে পুলিশের উপর মানুষের আস্থা ফিরে আসার কথা, এই কারণে এবং ফিরে এসেছে অনেকটা, তারপরেও কিন্তু সন্ত্রাসীদের দ্বারা পুলিশের উপর হামলা বেড়েছে। এটা কিন্তু খুবই অ্যালার্মিং একটা বিষয়, কারণ আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে পাই তিনি সংবিধান বিশেষজ্ঞ, তিনি প্রত্যেকটা মন্ত্রণালয়ের যে কোনো সমস্যার উত্তর তার কাছে আছে, প্রধানমন্ত্রীর হয়েও তিনি বক্তব্য দেন সংসদে, অথচ তার নিজের মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেখানে কিন্তু তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন, যেটা খুবই দুঃখের বিষয় আমরা মনে করি। এমনকি দেশে কিন্তু মাদকের ভয়াবহ প্রসার বেড়েছে এবং সয়লাভ হয়ে গিয়েছে যদি আমরা বলতে চাই। কারণ আমরা যখন বিভিন্ন এলাকায় যাই, গ্রামে গঞ্জে যাই, রাজনৈতিক কর্মসূচি বা কর্মসূচির কারণে প্রত্যেকটা জায়গায় আমরা দেখি যে মাদকের এই কনসার্নটা প্রত্যেকটা জায়গাতেই আছে। এবং শুধু তাই নয়, আপনি দেখবেন যে এর আগের অধিবেশনে বিএনপির সিনিয়র এমপি গয়েশ্বর চন্দ্র রায় তিনি কিন্তু বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে বলেছেন যে দেশে এখনো সবচেয়ে বেশি মাদক ঢুকে কক্সবাজার দিয়ে, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার সামনে দিয়ে। সেইখানেও সেটাও যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর সফলতাটা আসলে কোথায় বা এই সরকারের সফলতাটা আসলে কোথায়? তো এই দিক নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন, কারণ আসলে আমরা তো বারবার ওই বিপ্লব পরবর্তী কথা বলে লাভ নেই, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সেই সময়টা চলে গেছে। এই সরকারও 6 মাস অতিবাহিত হয়ে গেছে, গত 3 মাসে কি উন্নতি আছে? সেটাও কিন্তু উন্নতি নেই। তাহলে আমরা আসলে উন্নতিটা কোথায় দেখতে পাচ্ছি? তারপর যখন সংসদে এই কথা ওঠার পরে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যে আচরণ করলেন বা যেই অধ্যত্ততার কথার মধ্যে প্রকাশ পেয়েছে, এটা খুবই দুঃখজনক। আমি সংসদের রেসপন্সটা নিতে চাই, যদিও আরেকজন সংসদ সদস্য আমাদের সাথে যোগ দিবেন, তার রেসপন্সটাও নিশ্চয়ই আমরা নিতে পারবো। জনাব ফজলে হুদা বাবুল, আপনার কাছে একটু আসতে চাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি কিছুক্ষণ পরে আসি আপনার কাছে। আমি একটু জানতে চাই আজকে সংসদে কি এমন পরিস্থিতি হলো? আপনারা সবসময় সংসদে একটা কি বলবো সম্মানের এবং শিষ্টাচার মেনে চলার পরিবেশের কথা দুটি পক্ষই সবসময় বলে এসেছেন, কিন্তু এখন মনে হচ্ছে যে সবাই খেই হারিয়ে ফেলছে। কি প্রসঙ্গে আলোচনা শুরু হলো, কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি যে আলোচনা হয়ে যাচ্ছে যে আসলে কে কাকে কিভাবে সম্বোধন করবে সেটি নিয়ে এক ধরনের আলোচনা হয়ে গেল, বিরোধী দল ওয়াকআউট করলো। প্রশ্নটা হচ্ছে সংসদের যে পরিবেশ নিশ্চয়তার কথা আপনারা বলছিলেন, সেটি আসলে সরকারি দলের পক্ষ থেকে আপনারা কতটা মেনটেন করতে পারছেন? জি ধন্যবাদ। সবাইকে আমি একটু ইন্টারাপ্ট করি, সবার জন্য 3 মিনিটের একটা টাইমার থাকবে।
ওকে, আপনাদের এই জনপ্রিয় টেলিভিশন যমুনা টিভির সকল দর্শক শ্রোতাকে শুভেচ্ছা সহ দুই আলোচকের কিছুটা বক্তব্য শুনলাম। তাদের এই কথা বলবার অধিকার এসছে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে, এই জন্য তাদের স্বাগতম। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে গত 15-20 বছরের মধ্যে সর্বোচ্চ মিডিয়া কি বলবো স্বাধীনতা এবং সেটা সংবাদপত্রের স্বাধীনতা আমরা দেখছি। এই জন্য অন্তত দুই বক্তা আমাদেরকে মানে ধন্যবাদ দিতেই পারেন। দ্বিতীয় কথা যেটা বললেন সংসদের কথা, এখন আমি এখানে আজকে আসছি আপনাদের টেলিভিশনে, অনেক দৌড়ে দৌড়ে এসেছি সংসদ থেকে। দেখুন, আপনি যদি আজকে নিয়ত করে আসেন যে সরকারি দলকে ধরবেন এবং আমাকে সাইজ করবেন, তাহলে আমি যতই যুক্তি নিয়ে আসি না কেন, কারণ নাটাই আপনার হাতে, আপনার মন কখনোই আমার দিকে আসবে না। দেখেন, কারণ আপনার মনটা কিন্তু সেই 47-এই উল্টা দিকে ছিল, 71-ও আপনি উল্টা দিকে চলেছেন, আপনি সবসময় উল্টা পথের যাত্রীই ছিলেন। আপনাদের 96-ও দেখেছি আপনি তো ওই 373 দিন হরতালের সঙ্গী ছিলেন। কাজে আপনাকে আমি যতই মালিশ করি না কেন, দীর্ঘদিন পর এই সংসদের 17 ফেব্রুয়ারিতে শপথ নেবার পর থেকে বহুবার সম্পূরক প্রশ্নে হাত তুলেছি, পাইনি। আজকে হাত আর নামাইনি, ফাইনালি পররাষ্ট্র বিষয়কে একটা পেয়েছি। কিন্তু বিরোধী দলের সদস্যরা খালি হাত তুললেই হয়ে যায়, আমরা উল্টা সংসদ সদস্যরা যারা সরকারি দল থেকে নির্বাচিত, তারা আমরা সবসময় চিন্তা করেছি যে এই মানে স্পিকার বিরোধী দলের পক্ষের স্পিকার হয়ে গেছে। আর আজকে যে কারণে আপনারা জাতি দেখেছে, কারণ তো লাইভ টেলিকাস্ট হয়, এখানে আমাকে সাফাই গাওয়ার কোনো দরকার নেই, তো যে আমরাও, আমার মনে হয় না যে এইরকম বডি ল্যাঙ্গুয়েজ আমরা মানে রাজপথে, বটতলায় কিংবা সরোয়ার্দী উদ্যানে কিংবা বিশ্ববিদ্যালয়ে কোথাও আমরা করেছি বা দেখিয়েছি, বা এইটা একটা নির্দিষ্ট দলের অ্যাটিটিউড আমরা দেখেছি এখানে, যেটা আমরা প্রত্যাশা করি না। এবং যে বিষয়ে উনি কোন ধারায় বক্তব্য দিয়েছেন মাননীয় বিরোধী দলের উপনেতা আমরা জানি না, কিন্তু ওনাকে অ্যালাউ করেছেন। উনি প্রথমে বক্তব্য দিলেন বিদ্যুৎ, গ্যাস, তেল নিয়ে, জ্বালানি নিয়ে, তারপর উনি অনেক কিছু বলে আইন নিয়ে বক্তব্য দিলেন, কিন্তু উনি আর স্পিকারের বক্তব্য না শুনেই উনি ওয়াকআউট করলেন রুলিংটা দেওয়ার। কারণ ওই যে শুরুতে আমি বলেছি, আপনি মাইন্ডসেট করে আছেন যে এই সংসদে আপনি থাকবেন না, আপনি ওয়াকআউট করবেন, ইট ওয়াজ এ প্রি ডিসাইডেড। আচ্ছা, যদি তাই হয়ে থাকে, আজকে এবার ওই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির আলোচনা সেখানে আসে, আমি ওনাকে আরেকবার প্রশ্ন করবো, তো টাইমারটা আরেকবার শুরু হবে আপনার ক্ষেত্রে। নিরাপত্তা বোধ, আপনি একজন সংসদ সদস্য হিসেবে কতটা নিরাপদ ফিল করছেন? মানে 6 মাস পরে এসে হয়তো আপনাদের কাছে সাকসেস রেট চোখে পড়ছে, কিন্তু মানুষ স্বস্তি পাচ্ছে না। আমি গণমাধ্যম কর্মী হিসেবে যখন মানুষের সাথে কথা বলছি, তারা এখনো কিছুটা ভীত এবং চিন্তিত। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনাদের স্ট্যান্ডটা কি এখন? এইটা আপনি যথার্থই বলেছেন, এর সাথে আমি সহমত না হলেও আমি পার্শিয়ালি সহমত। কারণ আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু সংসদে একটা তথ্য উপস্থাপন করেছেন, যেখানে তুলনামূলক চিত্র দিয়েছেন যে ওনারা যখন সরকারে ছিলেন গত 18 মাসে কি ছিল। হাসিনা আমলের কথা বলছি না, মানে যখন ওনাদের প্রিয় সরকার ছিল সেই সময়ে কীরকম ছিল, আর এই সরকারের এই আগস্ট পর্যন্ত অ্যাজন ডেট কীরকম ছিল, সেইটা অবশ্যই ধন্যাত্মক এবং বেটার হয়েছে, কিন্তু আশাপূর্ণ হয়নি। দেখুন, 17 বছর পর মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। মানুষ যে 17 বছরে যেভাবে সামাজিক, ধর্মীয়, শিক্ষাগত এবং আর্থিকভাবে এই জাতিকে যে অনৈতিক পথে পরিচালনা করা হয়েছে, সেখান থেকে মানুষ ব্যাপক হারে অসহিষ্ণু হয়ে উঠেছে। আর তো বিরোধী দল এই আগুনে তো ঘি ঢেলেই যাচ্ছে। পদযাত্রা বহু আগেও করেছে, বিভাগের সমাবেশ বহু আগেও করেছে, সংসদ থাকার সময়ও করেছে। তো কাজেই এই বিরোধী দল যে
কাদের কথায় উঠছে বসছে এটা আসলেও আমরা একটু শঙ্কিত, সন্দিহান। কারণ যে গণতন্ত্রের যাত্রা আমরা শুরু করেছি, এখানে সময় না দিয়ে 6 মাসের একটা বাচ্চাকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, নারীর ঘা এখনো শুকায়নি, আর সেই সরকারকে যা ইচ্ছে তাই ভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। ওনারা তো ছায়া মন্ত্রণালয় করেছে, ওনারা তো কিছু পরিকল্পনা কৌশলপত্র জাতির সামনে উপস্থাপন করতে পারেন, সংবাদ সম্মেলন করতে পারেন, ওনারা সেমিনার করতে পারেন, জাতিকে পথ দেখাতে পারেন। ধরলাম বিএনপির সবাই খুবই অশিক্ষিত, এবং ওই যে বাড়ির সামনে আমার সহ আলোচক বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির সামনে, ওনার বাড়ির সামনেও তো হচ্ছে, উনি কি করছেন? ধরুন সরকার ব্যর্থ। এই সমাজে আজকে কি একটা সমাজের সমাজপতি, একজন চেয়ারম্যান, একজন মেম্বার, একজন এলাকার ইমাম সাহেব, একজন হাই স্কুলের শিক্ষক, প্রাইমারির শিক্ষক, তিনি কি পারছেন একটা ছোট বাচ্চা যখন নেশায় পড়ে যাচ্ছে তাকে বন্ধ করতে? পারছেন না, কারণ সমাজটা নষ্ট হয়ে গেছে। এখানে পুলিশ দিয়ে আপনি মাদক আটকাইতে পারবেন না। তো আপনাকে সামাজিক আন্দোলন রাখতে হবে, এবং এই আন্দোলনে আমি বিরোধী দলকে আহ্বান জানাই, আসেন আমরা সবাই মিলে কাজ করি, দেশটা আমরা গড়াই। ডেলি প্রত্যেক দিন আন্দোলন আর কত করবেন? মানুষের ভোগান্তি আমরা কিভাবে, আপনারা আজকে গ্যাস বিদ্যুৎ তেলের গল্প করলেন, আরে ভাই গ্যাস বিদ্যুৎ তেলে তো সংসদে 50-50 সদস্য দিয়ে আমরা করেছি, আপনারা কৌশলপত্র দেন। আপনারা উঠে পড়ে লেগেছেন সরকারকে আরো কিভাবে ব্যর্থ করা যায়, কিভাবে আন্দোলন করা যায়, কিভাবে আরেকজনের হাতে দিয়ে দেওয়া যায় দেশের দায়িত্ব, সেই মানে বিভোর হয়ে আছেন আপনারা। আপনারা তো ওই যে বলেছিলেন যে আমেরিকা আপনাদের ক্ষমতায় এনে দিবে, আরেকজন বলেছিলেন যে আমেরিকা আল্লাহ থেকে নির্দেশ চলে আসছে, তো আল্লাহর নির্দেশ অমান্য হয়ে গেল এ দেশে। তাহলে আপনারা আপনাদের জায়গাটা ঠিক করেন। আমাদেরকে যদি সহায়তা করতে খুবই খারাপ লাগে, অন্তত আপনারা নিজেদের জায়গাটা ঠিক করেন। এখনো সংসদে আপনারা যে কোনো বিধিতে উঠে কথা বলেন, চিল্লাচিল্লি করেন। ঠিকই বলেছেন, যথার্থই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, যেহেতু বরতলা না, আর বক্তব্যের মধ্যে তো হেকলিং আসবে, খোঁচাখুচি আসবে। এটি তো শোনেন, হেকলিং হচ্ছে সংসদীয় রাজনীতির, সংসদীয় ধারার বিতর্কের একটা সবচেয়ে বড় কি বলবো উপাদান। এইটাকে যারা সহ্য করতে পারে না, এটার কারণ আপনার তো বক্তব্য দেওয়ার জায়গা আছে। তো জনাব বাবুল, আজকে কিন্তু স্পিকার শেষ পর্যন্ত একটি কথা বলেছেন যে এই সংসদের ভবিষ্যৎ নিয়ে তিনিও উদ্বিগ্ন, কাজে হেকলিংটা আসলে কোন লেভেলে আছে সেটিও একটা প্রশ্ন। কিন্তু আমি এই রেসপন্সটা যখন আমাদের জামায়াত ইসলামী যিনি সংসদ সদস্য আসবেন তার কাছ থেকে আমি তখন আরেকটু বিস্তারিত জানতে যাবো, আমরা এখনো তার জন্য অপেক্ষা করছি। নাভিদ নওরোজ, আপনার কাছে একবার একটু আসতে চাই দুটি প্রসঙ্গে। আপনি সংসদের প্রসঙ্গটা টেনে শেষ করেছিলেন, ওখান থেকেই শুরু করি। সংসদের যে পরিবেশটি দেখতে পাচ্ছেন সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? সহিষ্ণুতার জায়গাটা হঠাৎ করে নষ্ট হয়ে গেল কিনা? হেকলিং যদি হয়েও থাকে, এনসিপির নেতা যারা সংসদ সদস্য তাদের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আজকে অনেক দেখতাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের আলোচনা সমালোচনা হয়েছে, এটা একটা জায়গা থেকে আপনি একটু ব্যাখ্যা দেবেন। দ্বিতীয়ত হচ্ছে এনসিপির থেকে বলা হয়েছে এবং নাহিদ ইসলামী সেটি স্পষ্ট করে বলেছে যে এই যে 180 দিনের কথা, সেই 180 দিন পরে বিএনপি ফ্যাসিবাদী এবং স্বৈরতান্ত্রিক কাঠামোতে ফিরে গিয়েছে। এটি আপনাদের যিনি আহ্বায়ক তিনি খুব স্পষ্ট করে বলেছেন। কেন এই কথাটি তিনি বললেন? সরকারকে আসলে আপনাদের সব দিক থেকেই ব্যর্থ মনে হয় কিনা, নাকি কোনো কোনো জায়গায় সাফল্য আছে? জি, সরকারের আসলে আমার যেটা মনে হয় আর কি, আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলি যে সরকারের অ্যাপ্রোচে কিছুটা পরিবর্তন এসেছে, পজিটিভ অ্যাপ্রোচ, সেই দিকে সাফল্য আছে। আমরা প্রধানমন্ত্রীর আচরণে একটা ইতিবাচক পরিবর্তন দেখতে পেয়েছি, এটা আমরা সব জায়গাতেই বলি। এবং অবশ্যই তাদের চেষ্টা যে একদমই নেই সেটা কিন্তু আমরা কখনো বলিনি। বেশ কিছু বিষয়ে আমরা সরকারের সাধুবাদও জানিয়েছি, প্রশংসাও করেছি। এবং যা মানে যদি জাতীয় দুর্যোগ হয় বা তেল গ্যাস বা এই ধরনের বিষয়গুলোতে কিন্তু আমরা সরকারকে সহযোগিতারও আহ্বান জানিয়েছি। এটা কেন জানিয়েছে? যেহেতু সরকারের কিছু বিষয় আমাদের অ্যাপ্রোচটাকে পজিটিভ মনে হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে নাহিদ ইসলাম যে কথাটা বলেছেন, তিনি সেই প্রসঙ্গে বলেছেন এই 180 দিনের মধ্যে কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার কথা ছিল, সংস্কারগুলো বাস্তবায়ন হওয়ার কথা ছিল। ঠিক আছে, আপনারা জুলাই সনদ মানবেন না, যেহেতু বলেছেন গণভোটের গণরায় তারা মানবেন না, কিন্তু এই সরকার কিন্তু জনগণকে কথা দিয়েছিল তারা সংস্কার বাস্তবায়ন করবে। আমাকে আপনারা এই 6 মাসে একটা সংস্কার দেখান যে সরকার বাস্তবায়ন করেছে, একটা সিঙ্গেল সংস্কারও সরকার বাস্তবায়ন করেনি। এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখের বিষয়। তো এই কারণে নাহিদ ইসলাম এইটা বলেছেন, কারণ আমরা কিন্তু আগে থেকেই বলছি জুলাই সনদ সেটি কিন্তু স্বৈরতান্ত্রিক কাঠামো বা ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো ভাঙার জন্য এই জুলাই সনদটা তৈরি করা হয়েছে। এবং জুলাই সনদ যদি গণভোটের গণরায়কে মেনে বাস্তবায়ন করা হয় তাহলে ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো থাকবে না। যেহেতু জুলাই সনদের একটা ধারাও মানা হয়নি বা বিএনপি তাদের 31 দফায় যা বলেছে সেই দিকেও বিএনপিকে আমরা যেতে দেখছি না সংস্কারের পথে, সুতরাং এই কথাটা কিন্তু আবার বলতেই হবে
হয় যে এই সরকার আবারও 180 দিনের মধ্যে ধারাও মানা হয়নি, বা বিএনপি তাদের 31 দফায় যা বলেছে সেই দিকেও বিএনপিকে আমরা যেতে দেখছি না সংস্কারের পথে। সুতরাং এই কথাটা কিন্তু আবার বলতেই হয় যে এই সরকার আবারও 180 দিনের মধ্যে আবার ফ্যাসিবাদী বা পুরনো স্বৈরতান্ত্রিক শাসন কাঠামোতে ফিরে গিয়েছে। আর সংসদের বিষয়ে আরেকটা প্রশ্ন করেছিলেন, এখনকার যে সংসদের পরিবেশ সেটাকে আপনি কতটা সহিষ্ণু পরিবেশ বলবেন? পরিবেশ বলতে আমরা গত অধিবেশন পর্যন্ত দেখেছি, এখন এটা একটা পজিটিভ দিক যে বিপ্লবের পরে কিন্তু মানুষের রাজনীতির প্রতি একটা আস্থা ফিরে এসেছে এবং সংসদ কিন্তু এখন মানুষজন দেখছে। আগে কিন্তু আমরা হাসিনার আমলে আমার মনে হয় না যে লাস্ট 10 বছর কেউ সংসদ দেখেছে টিভি খুলে, যেটা এখন মানুষ দেখছে, মানুষের আগ্রহ ফিরেছে, এটা একটা ইতিবাচক বিষয়। এবং অবশ্যই সেখানে বিরোধী দলের পাশাপাশি সরকারি দলের অবশ্যই কৃতিত্ব আছে। একটা সহিষ্ণু এবং একটা সহযোগিতামূলক একটা আচরণ সংসদে ছিল। তো এই অধিবেশনও যে থাকবে না এটা আসলে এখনই বলা যাবে না, বা এখনই আমরা মনে করছি না যে এই সংসদ ব্যর্থ। হ্যাঁ, আজকে একটা হেকলিং হয়েছে, আজকে আরো কিছু কারণে যেহেতু গুম প্রতিরোধ সংক্রান্ত আইন একটা উঠেছে সংসদে, জাতীয় মানবাধিকার কমিশন সংক্রান্ত আইন উঠেছে, এগুলো নিয়ে কিন্তু আমরা এই সংসদে এই আইনগুলো আসার আগে থেকেই আমাদের উদ্বিগ্নতা জানিয়েছি যে যেই ধারায় আমাদের অবজেকশন আছে, বিশেষ করে যে গুম এবং মানবাধিকার লঙ্ঘনের যে বিষয়গুলো, এগুলো যেহেতু তাদের মানে সরকারের বাহিনীর হাতেই তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে, এইটাকে কিন্তু আমরা প্রবলভাবে প্রতিবাদ জানিয়েছি যে এই আইনটা যদি এভাবে পাশ করা হয় তাহলে আসলে এই আইনের কোনো মানে থাকে না। এবং অন্তর্বর্তীকালীন সরকার যে আইনটা করে গিয়েছিল সেখান থেকে যদি সরে আসা হয় তাহলে সেই পুরনো ফ্যাসিবাদী বা স্বৈরতান্ত্রিক কাঠামোতে এই আইনগুলোও ফিরে যাচ্ছে। এই কারণেই কিন্তু সংসদে আসলে আজকের দিনে সংসদে ওয়াকআউট না করে আমার মনে হয় না বিরোধী দলের আর কোনো উপায় ছিল। সাথে আমি 30 সেকেন্ড আর একটা উত্তর দিয়ে নিই যে যখন আমার শ্রদ্ধেয় বড় ভাই বলছিলেন আর কি, যে যখন বিএনপি বলে জামায়াতকে নিয়ে যে 96, 47, 71 কথা, এটা আমার খুব হাস্যকর লাগে আর কি। কারণ বিএনপি কিন্তু জামায়াতের সাথে 2001 সালে জোট করেছিল, এটা খুবই পুরানো কথা, কিন্তু বিএনপি বারবার এখনো তাদেরকে জামায়াতকে নিয়ে যে পুরনো খোঁচাগুলো দেয়, এটা জামায়াতের এমপি থাকলে তিনি হয়তো বলতে পারতেন। বিএনপি কিভাবে এটা আমি বুঝি না আর কি, যে তারাই যেখানে জোট করে দেখিয়ে দিল যে জামায়াতের সাথে জোট করে ক্ষমতায় যাওয়া যায় এবং রাজনীতি করা যায়, তাহলে তারা কিভাবে একই কথার গীত গেয়ে যাচ্ছেন, এটা আমার কখনোই বোধগম্য হয় না। ধন্যবাদ। আমরা জনাব আবুল হাসান রুবেল আপনার কাছে আরেকবার একটু আসতে চাই, সেটা হচ্ছে যে আপনার কাছে কি মনে হচ্ছে এই মুহূর্তে মাঠের রাজনীতি এবং সংসদের রাজনীতি এক হয়ে যাচ্ছে কিনা, বডি ল্যাঙ্গুয়েজ কি চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা? ধন্যবাদ। প্রথমে আমি বলি যে আমার কাছে মনে হচ্ছে যে মানে এই মুহূর্তে রাজনৈতিকভাবে আমরা মানে একটা এক্সপেরিমেন্টের ভেতর দিয়ে যাচ্ছি। বিরোধী দল কিভাবে আসলে কাজ করবে, বিরোধী দলের আগে এক ধরনের সহযোগিতামূলক মনোভাব এর আগের অধিবেশনগুলোতে আমরা এখানেও আলোচনা করেছি যে মোটামুটিভাবে তাদের এক ধরনের সহযোগিতামূলক মনোভাব দেখা যাচ্ছে। আবার বাইরে তারা একটা আলাদা ধরনের কথাবার্তা বলেছেন, কিন্তু এটা আবার এখন সংসদেও তারা নিয়ে গেছে। তখন তার মানে এটা হয়তো তাদের দিক থেকে একটা এক্সপেরিমেন্টও বটে যে আসলে কিভাবে বেশিরভাগ মানুষের সমর্থন পাওয়া যায় বা ইয়ে করা যায়, সেটা সব রাজনীতি করতে পারে, ফলে এটা তাদের একটা এক্সপেরিমেন্টও হতে পারে। এটা আমার কাছে মনে হয় যে এটা তাদের একটা পলিটিক্যাল এক্সপেরিমেন্ট। কিন্তু বাংলাদেশ এখন এই পলিটিক্যাল এক্সপেরিমেন্টটা নিতে পারে কিনা সেটা আমার কাছে আরেকটা প্রশ্ন। বাংলাদেশ এখন এই পলিটিক্যাল এক্সপেরিমেন্টের জন্য উপযুক্ত না। মানে বাংলাদেশ এখন একটা ক্ষত সারানোর জায়গায় আছে, একটা পুনরুদ্ধার করা দরকার, তার একটা পুনর্গঠন করা দরকার। এখানে আমাদের সর্বোচ্চ ঐক্য দরকার। এই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে আসলে এইটা কোনো কাম্য বিষয় না। এখন যে সমস্ত বিষয় নিয়ে ধরেন বিরোধ তৈরি হয়েছে, ধরেন সংসদে আমি যখন একটা প্রশ্ন উত্থাপন করি তার একটা সংসদীয় রীতি আছে। এখন সংসদীয় রীতি আছে, এটা আমি নাও জানতে পারি, হ্যাঁ, এটাতে কেউ একজন কটাক্ষ করতে পারেন, আমি পাল্টা আর একটা মানে হাস্যরস দিয়েও তাকে আসলে ঘায়েল করতে পারি। ফলে এইটা আসলে কিভাবে আমি নিব, এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। সংসদীয় রাজনীতি, সংসদীয় মানে এই যে কথা বলার ধরন, এইগুলোর ভেতরে বহুদিনের বাংলাদেশে একটা চর্চিত ধারা আছে এবং কিছু রীতিনীতিও আছে। ধরেন আপনি অভিযোগ করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই, যেমন উনি এখনও বললেন বা একটু আগেও মানে ওনাদের দলের আরেকজনের সঙ্গে টকশো করে আসলাম, তিনিও বললেন যে কিচ্ছু মানছে না, মানে 31 দফা কিচ্ছু মানছে না, কিচ্ছু মানছে না, কিন্তু উদাহরণ দিচ্ছেন না কি মানছে না। হ্যাঁ, ধরেন এই স্পেসিফিক কোনো একটা স্পেসিফিক প্রশ্নে যখন আপনি স্পেসিফিক না করেন তাহলে এটা কিন্তু একটা কোনো পলিটিক্যাল রেটরিক থাকে, এটা কোনো অভিযোগ হয় না। তাহলে সংসদে যখন আপনি কথা বলেন এটা আপনার এইখানে টকশোতে আপনি বলতে পারবেন, কিন্তু সংসদে যখন আপনি কথা বলবেন তখন আপনার তো স্পেসিফিক কিছু বলতে হবে যে অমুক জায়গায় অমুক ঘটনা ঘটেছে, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর এই মানে শৈথিল্য ছিল, এখানে এটা দুর্বলতা ছিল, এখানে এটা তারা বিপরীত কাজ করেছে, আপনারা কোনো পদক্ষেপ নেন নাই, এইটার বিষয়ে আপনি কি মতামত দেবেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করেন। আমরা তো চাই একটা ভাইব্রেন্ট সংসদ,
সেইখানে তারা সঠিকভাবে প্রশ্ন করুন এবং এমনভাবে প্রশ্ন করুন যাতে আসলে সরকারি দল জবাবদিহিতা করতে বাধ্য হয়। তাহলে এই যে এরকম একটা পরিস্থিতি যাতে তৈরি হয়, সেটার জন্য দায় সরকারের আছে, বিরোধী দলের আছে, এবং এই সরকার দল বিরোধী দল মিলিয়ে একটা সংসদীয় গণতন্ত্র তৈরি হয়। এটা কারো উপরে, ধরেন আজকে উনি বললেন যে সালাউদ্দিন সাহেব যেভাবে বলেছেন সেটাতে আপত্তি দেখলেন, ধরেন আমি যদি আবার দর্শক হিসেবে বলি, যখন বিরোধী দলীয় নেতা বলছিলেন তখন সবাই পিছিয়ে দাঁড়িয়ে গেল, এটাও আসলে সংসদীয় ভাবে খুবই অগ্রহণযোগ্য আচরণ, বা ওইখানে অনেক বেশি চিল্লাচিল্লি হওয়া, এগুলো অগ্রহণযোগ্য আচরণ। ফলে এইগুলোর ভেতর দিয়ে আমরা কিভাবে আসলে এটাকে চালিয়ে নিয়ে যেতে পারি, কার্যকর করে নিয়ে যেতে পারি, সেটা বিষয়ে চিন্তা করতে হবে। আমার মনে হয় স্পিকারও সে কারণেই ওই জিনিসটা বলেছেন, যাতে সবাই মিলে এটা আসলে সুষ্ঠুভাবে চালাতে পারেন, সেইটা জায়গায় আসলে তার এমফাসিসটার জায়গা। জনাব রাসেল, আপনি আসার আগে আমরা বেশ কয়েকটা টপিক কভার করেছি, আপনার রেসপন্সগুলো আগে আমি নিয়ে নিতে চাই। একটা কথা বলে রাখি, 3 মিনিট করে এক একটা প্রশ্নের জন্য আমি উত্তর পাবেন এবং টাইমার থাকবে, বাজার বেল বাজবে। প্রথম প্রসঙ্গটা আজকে আমি একটু উঠিয়ে ফেলি, যেহেতু আলোচনা এর ভিতরে হয়ে গেছে। সংসদে আজকে কি হয়েছিল? মানে সংসদে আপনারা এক বিষয় নিয়ে আলোচনা শুরু করতে গিয়ে শেষ পর্যন্ত সংসদে আসলে কে ছাত্র, কে শিক্ষক, কার কাছ থেকে কে শিখবে, এরকম একটা অস্থিতিশীল পরিবেশ কেন তৈরি হলো, ওয়াকআউট কেন হলো, এবং এটার জন্য অনেকেই বলছে যে বিরোধী দল আজকে একটু বেশি অ্যাগ্রেসিভ ছিল, আসলেই তাই? জি, ধন্যবাদ আপনাকে, সাথে অন্যদের সহ-আলোচকবৃন্দকে, সাথে সাথে দর্শকবৃন্দকে। আপনি যেটা বলছিলেন যে আজকে সংসদের পরিবেশটা কেন এমন হলো, আসলে আজকে তৃতীয় অধিবেশনের প্রথম দিন ছিল, আমরা গিয়েছি অধিবেশনে সকলেই। তো যাওয়ার পরে আজকে প্রশ্নোত্তর পর্ব ছিল। প্রশ্নোত্তর পর্বে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক প্রশ্নোত্তরে সেই এক পর্যায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশ্নোত্তরের পর্বের ক্ষেত্রে সম্পূরক প্রশ্নের ক্ষেত্রে হাসনাত আবদুল্লাহ আসলে বর্তমান সিচুয়েশনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থাটা কেমন তার একটা স্ট্যাটিস্টিক এবং সেটার পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি এই সরকার গঠনের পর থেকেই তার স্বভাব সুলভভাবে এবং তিনি বিভিন্নভাবে তিনি ওখানে সংসদে বিভিন্নভাবে কথা উপস্থাপন করে থাকেন, এবং অনেক ক্ষেত্রে বিরোধী দল বলেন বা অন্যদেরকে বলেন, বা বিরোধী দল শুধু নয়, অনেক ক্ষেত্রে দেখা যায় আইনমন্ত্রীকে উপেক্ষা করে উনি কথা বলেন আর কি, আইনের ব্যাখ্যা দিয়ে থাকেন, ওনার মন্ত্রণালয়ের বাইরে উনি ব্যাখ্যা দিয়ে থাকেন। এরকম ঘটনা অনেক আছে, সেটা আপনারাও জেনে থাকবেন, দেশবাসীও জানেন। তো সেই অবস্থার মধ্যে থেকে উনি কথা বলেছেন, এবং সেই কথাতে উনি বলেছেন যে এটা পল্টন ময়দানের বক্তব্য না। আবার নেক্সট টাইমে যখন আবার এটি স্পেসিফিকভাবে বলা হলো যে অনেকগুলো সরকার দলীয় এমপির কথাও সেখানে উদাহরণ টানা হয়েছিল, যে আমাদের 18 আসনের এমপি যিনি জাহাঙ্গীর সাহেব আছেন, উনি সহ যে একটা শিকার হয়েছিলেন, হামলার শিকার হয়েছিলেন। তারপর আরও বিরোধী দলের অনেকগুলো এমপি হামলা শিকার হয়েছিলেন, সেই মামলাগুলোর কি অবস্থা, এই বিষয়গুলো সহ, এবং প্রকাশ্যে অস্ত্র দিয়ে চাঁদাবাজি করা, ছিনতাই করার যে কালচার বাংলাদেশে চলছে বিভিন্ন জায়গায়, ঢাকা সহ চিটাগাং সহ বিভিন্ন বড় বড় শহর এবং লোকাল পর্যায়েও। তো সেই ব্যাপারগুলো যখন জিজ্ঞাসা করা হয়েছে তখনই তিনি একই কথা বলেছেন, এটা শাহবাগের মঞ্চ নয়। এভাবেই তিনি কথাগুলোকে তার দায় এড়ানোর জন্য তিনি এই কথাগুলো বলেছেন। আপনারা কি ধৈর্য হারিয়েছেন? তো এটা না ধৈর্য না, এটা মূলত উনার যে বাচনিক ভঙ্গি, উনি যেভাবে শিখাতে চান লোকজনকে যে উনি যেটা জানেন সেটাই সংসদীয় রীতি বা নীতি, এর বাইরে আর যারা কথা বলেন এরা কেউই সংসদের রীতি এবং নীতির অনুসরণ করেন না, এটাই উনি ব্যাখ্যা করতে চান। তো এইটাই মূলত ছিল এটা প্রবলেম। আর আরেকটা ওয়াকআউটের যে প্রশ্নের কথা বলছেন সেটা ছিল এই কারণেই যে আপনারা জেনে থাকবেন শুরু থেকেই আমরা এই ব্যাপারে বলেছি সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই, এবং এই বর্তমান সরকার এই ম্যান্ডেট নিয়েই বা গণভোটের এই বিষয়টা নিয়েই কিন্তু ক্ষমতায় এসেছেন যে সংস্কার প্রয়োজন। কারণ এই সংবিধান অনেকবার সংশোধন হয়েছে, সংবিধানের বেসিক স্ট্রাকচার সংশোধন করলে যে কোনো সময় মহামান্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সেটাকে কিন্তু বাতিল করে দিতে পারে, এটার উদাহরণ রয়েছে এবং সংবিধানে সেটা লেখা আছে। এই কারণে সংস্কারের কথা বলা হয়েছে বেসিক বিষয়গুলো নিয়ে। তো এই বিষয়টা নিয়ে 133টা যে অধ্যাদেশ ছিল বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময়, সেই 133টার মধ্যে বেসিক যে বক্তব্যগুলো ছিল আমাদের গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক পরিবেশের জন্য, স্বৈরতন্ত্রমূলক মুক্ত এবং ফ্যাসিস্ট মুক্ত একটা সরকার গঠনের জন্য, সেইগুলো সবগুলো সরকার কিন্তু করে রেখেছিল, পাশ কাটিয়ে রেখেছিল, এবং সেগুলো আমাদের আলোচনার মধ্যে নিয়ে আসেন নাই। তো এইটা এখন আস্তে আস্তে করে তাদের মন মতো করে নিয়ে আসছেন, যেটা জনগণের পার্সপেক্টিভ সার্ভ করছে না, বরঞ্চ সরকারের পার্সপেক্টিভ সার্ভ করছে। এইটার পরিপ্রেক্ষিতে আমরা মূলত আজকে ওয়াকআউট করি। আরেকটা প্রশ্ন করে ফেলি, সেটা হচ্ছে আপনি যেই স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের কথা বলছিলেন, তিনি 6 মাসে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা ঠিক হয়েছে সেটির প্রসঙ্গে তিনি যখন বলেছেন, তিনি দুটি কমেন্ট করেছেন। এক, আইন শৃঙ্খলা রক্ষায় সরকার সচেষ্ট, এমন কোনো অপরাধ নেই যেটা সংঘটিত হওয়ার পরপরই পুলিশ বাহিনী সেই অপরাধীকে গ্রেপ্তার করতে পারেনি, এটি একটি মন্তব্য। তবে অপরাধ দমনের ক্ষেত্রে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক হবে না, সরকারের 6 মাস পেরিয়ে গেছে, আপনারাও ছায়া মন্ত্রিসভা করেছেন, তারা রাতারাতি
পরিবর্তন দেখতে এখনো পাচ্ছেন না, আর আপনারা যেহেতু ছায়া সরকার করেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আর কি করা যেতে পারলে আপনারা থাকলে কি করতেন? আসলে দেখেন, আসলে যেটা আপনি বলছেন যে ছায়া মন্ত্রিসভা, এখন আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভার এরকম কোনো ঘোষণা সাংগঠনিকভাবে বা দলীয়ভাবে বা 11 দলীয়ভাবে কোনো জায়গা থেকে এভাবে আসে নাই। আপনি হয়তো দেখেছেন ফেসবুক বা এর মাধ্যমে, এটা আনঅথেন্টিক যে সোর্স সেগুলো থেকে পেয়েছি, আমরা দেখছি। তো এটা একটা ব্যাপার। আর একটা বিষয় হচ্ছে যে আপনি যেটা বলছেন যে বিগত সময় ইন্টারিম গভর্নমেন্টের কথা যদি বলি, তো ইন্টারিম গভর্নমেন্টের কথাই তারা মানে সফল হয়নি, এটা স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময় বলে থাকেন। তো ইন্টারিম গভর্নমেন্ট ছিল মানে গণতান্ত্রিক কোনো সরকার না বা নির্বাচিত সরকার না, এটা ওনার বক্তব্য। সেই বক্তব্য অনুযায়ী সেখানকার স্ট্যাটিস উনি টানছেন অনেক ক্ষেত্রে। তো সেখানকার বিষয় আর এখনকার বিষয়ের মানুষের চাহিদা তো অন্যরকম। গণতান্ত্রিক সরকার ব্যবস্থা এসেছে, তখন অনেকবার এই কথাগুলো আমরা সালাউদ্দিন সাহেবকে বলতে শুনেছি, গণতান্ত্রিক সরকার হলে নির্বাচন হয়ে গেলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে, বিদ্যুতের সমস্যার সমাধান হয়ে যাবে, গ্যাস সমস্যার সমাধান হয়ে যাবে, সার সংকটের সমাধান হয়ে যাবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো প্রবলেম হবে না। যে কোনো সময় যমুনা ঘেরাও করে যে সমস্ত আন্দোলন কর্মসূচিগুলো ছিল এই পরিপ্রেক্ষিতে ছিল। কিন্তু এখন এসে তো আমরা সেই সংকটগুলোরই সম্মুখীন হচ্ছি। সার নাই, জ্বালানি নাই, আমার গ্যাস নাই, আমার বিদ্যুৎ নাই, নিরাপত্তা নিয়ে আপনি কেমন দেখছেন? এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো। আর একটা যেটা আপনি বলছেন সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সেটা বলছিলেন, এই যে বিষয়গুলোর কথা বলা হয়েছে সে কথাই বলা হয়েছিল ওনাকে, কিন্তু সেটাকে উনি পাশ কাটিয়ে অন্য কথা বলেছেন। বিরোধী দলীয় অনেকগুলো সংসদ সদস্য, আপনি নেত্রকোনা 5 আসনের সংসদ সদস্যের গাড়িতে উঠে হামলা করা হয়েছে, তাকে হামলা করা হয়েছে এবং সংসদে সেটা উপস্থাপন করা হয়েছে। স্পিকার সাহেব সেটার দৃষ্টি আকর্ষণ করেছেন এবং বলেছেন যে এটার প্রয়োজনীয় ব্যবস্থা হবে, কিন্তু সেই আসামি ধরা হয়নি। বরঞ্চ তাদের পক্ষে যারা হামলাকারী ছিল তাদের পক্ষ থেকে যে মামলা করা হয়েছিল সেই মামলা আবার আসামি ধরা হয়েছে। এইটা হচ্ছে ওনার আইন শৃঙ্খলা পরিস্থিতির নমুনা। আপনি ইয়েতে কি বলে যে কুষ্টিয়া সদর আসনের এমপির উপর হামলা হয়েছে, সেখানেও সেম ইনসিডেন্ট আপনি যদি দেখেন। আপনি হান্নান মাসুদের উপর হাতিয়ায় হামলা হয়েছে, সেখানেও যারা আসামি ছিল সুনির্দিষ্টভাবে তাদের কথা বলা হয়েছে, তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে ধরা হয়নি। বরঞ্চ তাদের পক্ষ থেকে আবার আরেকটা মামলা করেছে, সেই মামলায় যারা হান্নান মাসুদের অনুসারী বা তাদের সাথে লোক, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই জাতীয় বক্তব্যগুলো আজকে মূলত কিছু যে বক্তব্য আসছে যে গান বাজনা করা যাবে না, চলচ্চিত্র বা অন্য ধরনের সাংস্কৃতিক চর্চা, এই ধরনের কিছু ঘটনা ঘটছে, ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে, খুন বেড়ে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা ঘটনা ঘটে গেল চাঞ্চল্যকর। এগুলো নিয়ন্ত্রণে আপনি নিজের এলাকা বা পারিপার্শ্বিক অবস্থা আপনি কিভাবে দেখেন? এগুলো নিয়ন্ত্রণ করা কি একটু কঠোরভাবে উচিত না? অফকোর্স কঠোরভাবে উচিত। আমি আপনাকে একটু জাস্ট আমার এলাকার কথা যেহেতু বললেন, আমার এলাকা একসময় চরমপন্থী এলাকা ছিল। এইটা আমরা দীর্ঘদিন যাবৎ এইটা বিষয়টা ছিল না। আমরা ভেরি রিসেন্ট আমরা ঢাকাতে গত 4 তারিখে যে প্রেসিডেন্ট নির্বাচন ছিল সেখানে আসার পরে সেই সময় পত্রিকায় দেখেছিলাম চরমপন্থী একটি সংগঠনের নাম দিয়ে একটা বাজার কেন্দ্রিক চাঁদা চাওয়া হয়েছে। এরপরে আরও কিছু এলাকার, আজকেও আমাদের লোকাল একটা স্থানীয় জনবহুল পত্রিকা আছে, সেই পত্রিকাতে নিউজ এসছে যে চরমপন্থী সংগঠনের আবির্ভাব আবার বাড়ছেন, এবার চাঁদা চাচ্ছেন, বিভিন্ন কৌশলে চাঁদা চাচ্ছেন, তারা হয়তো প্রকাশ্যে আসছেন। এই ব্যাপারটা নিয়ে আমরা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়েও এটা উপস্থাপন করেছি, পুলিশকে ব্যাপারে করেছি। এই ব্যাপারে আমরা মনে করি যে সরকারের সদিচ্ছার যথেষ্ট মানে ঘাটতি আছে বর্তমানে, এটা সদিচ্ছা বেশি প্রয়োজন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সেভাবেই অ্যাক্টিভ করা প্রয়োজন। অনেক ধন্যবাদ। আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর যেহেতু আপনি কিছুটা পরে আমাদের সাথে যোগ দিয়েছেন, আমি একবারে নিয়ে নিলাম। এবার একটু প্রসঙ্গ চেঞ্জ করে জনাব ফজলে হুদা বাবুল, আপনার কাছে আসি। যেটি নিয়ে একটু আলোচনা করতে চাই সেটি নিয়ে আজকে পররাষ্ট্রমন্ত্রী সংসদে কথা বলেছেন, সেটা হচ্ছে যে মক্কা প্যাক্ট, অর্থাৎ সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের সাথে যে নতুন জোটের কথা বলা হচ্ছে, এবং এই বিষয়টি নিয়ে এমন এক সময় আলোচনা হচ্ছে যখন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে টানাপোড়েন চলছে, এবং সেই সময় পাকিস্তানের সাথে বা পাকিস্তান আছে এমন একটা জোটে অংশগ্রহণ নিয়ে আলোচনা হচ্ছে। বলা হচ্ছে যে এর ফলে বাংলাদেশ আসলে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি নির্দিষ্ট মেরুকরণের দিকে চলে যাবে, এবং রয়টার্সের একটি প্রতিবেদনে একজন বিশ্লেষক বলেছেন যে দক্ষিণ পূর্ব এশিয়াতেও এটিতে যোগ দিলে দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যেরও অনেক বন্ধু রাষ্ট্রকে বাংলাদেশ হারাবে। প্রশ্নটা হচ্ছে, আমরা হঠাৎ করে এই কৌশলগত পরিবর্তনের কথা কেন ভাবছি? ধন্যবাদ। আমি তার আগে একটু কথা বলতে চাই। মাননীয় সংসদ সদস্য, আমরা একসাথে সংসদ শেষ করে খুব কষ্ট করে এসেছেন, আপনাকে ধন্যবাদ। দেখুন, উনি একটা কথা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সময় পারেনি, নির্বাচিত সরকার হলে পারার কথা। নির্বাচিত সরকারকে অনেক কিছু দেখতে হয়, যেমন মানবাধিকার দেখতে হয়, মুক্ত তথ্য দেখতে হয়, মুক্ত সংবাদপত্র মাধ্যম দেখতে হয়, মানুষকে অনেক ধরনের সুযোগ দিতে হয়, বিচারের ট্রায়ালগুলো করতে হয় স্বচ্ছভাবে, কারণ জনগণের কাছে যার জবাবদিহি। তো এই প্রক্রিয়ায় রাতারাতি করা সম্ভব নয়, বরঞ্চ
অন্তর্বর্তীকালীন সরকারে এটা সম্ভব ছিল, যেটা ওনাদের সরকার ছিল এটা করেননি। দ্বিতীয় কথা হচ্ছে কি যে উনি আজকে যে 2-3টা উদাহরণ দিলেন, এটা কিন্তু সংসদে স্পেসিফিক কোনো কথা বলা হয়নি। 2 মিনিট সময় যখন মক্কা প্রসঙ্গে সংসদে যদি একটু আসেন। জি। যখন সংসদে বলা হয়েছে ঢালাওভাবে যেগুলো হচ্ছে না আইন শৃঙ্খলা, তখন মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এইটা হচ্ছে বটতলার বা পল্টনের বক্তব্য। দ্বিতীয় কথা হচ্ছে মক্কা প্যাক্ট, আপনি একটা ধোয়া তুললেন দক্ষিণ পূর্ব এশিয়া। একটু মজার কিছু আমি সাদৃশ্য দেখছি। আপনি দেখেছেন যে একজন ক্যালকেশিয়ান বুদ্ধিজীবী বলেছেন এতগুলা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, তারপর যখন বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানা হয়েছে কোন কোন ফ্যাক্টরি বন্ধ হয়েছে, উনি কিন্তু দুঃখ প্রকাশ করেছেন। ঠিক আছে, তো আপনি দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেছেন যে বিদ্যুৎ নাই তো চলছে কিভাবে, ফ্যান চলছে কিভাবে, এটার উত্তরে যখন বলা হয়েছে ডিজেল দিয়ে ফ্যান চালাচ্ছে, জেনারেটর দিয়ে। জেনারেটর কি পানি দিয়ে চলে না ডিজেল দিয়ে চলে? দেখুন, মানে কথা শুরু করেছিলেন ওনারা বিদ্যুৎ দিয়ে, আমি এটার ব্যাখ্যা আগে দিয়েছি আর আমি দ্বিতীয়বার দিচ্ছি না। তার মক্কা প্যাক্ট নিয়ে বলি যে ওই যে দক্ষিণ পূর্বর যে একটা ধোঁয়া তুললেন আপনি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রের দায়িত্ব আসবার আগেই বলেছে আমাদের পররাষ্ট্রনীতি হবে সবার উপর বাংলাদেশ। তো সবার উপর বাংলাদেশ যখন, তখন আমার যে দেশের সাথে যাওয়া হবে, কারোর সাথে বিজনেস হবে, কারোর সাথে নিরাপত্তা চুক্তি হবে, কারোর সাথে আমার সাংস্কৃতিক চুক্তি হবে, কারোর সাথে আমার ধর্মীয় চুক্তি হবে, ধর্মীয় ট্যুরিজমের চুক্তি হবে, যে এই জন্য আমরা কারো কাছে বদ্ধ থাকবো এমন বিষয় নয় কিন্তু। আর এই মক্কা প্যাক্টটা হচ্ছে আমি মনে করি এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ, কারণ মুসলিম দেশগুলোর কিন্তু কোনো নাই, কোনো প্যাক্ট নাই। তো এই প্যাক্টটা আমি মনে হয় যে যদি এটা আমরা এখনো যাইনি বা তারাও বলেননি, আমরা আশা প্রকাশ করেছি যে তারা যদি আমাদেরকে এই প্যাক্টে নেয় আমরা সেখানে যোগ দিব। কাজে এইটাতে যোগ দেওয়াতে কারণ আমরা তো স্বাধীন দেশ। বাকি আমি যদি চীনের সাথেও তো আমার সম্পর্ক থাকবে, ব্যবসায়িক সম্পর্ক থাকবে, তো আমার ভারতের সাথে সম্পর্ক তো আমি সেট করব না। তাই বলে কি আমি পাকিস্তানের যে ওই প্যাক্টে আছে আমি যাব না আমার মুসলমান দেশে? তো কাজেই এর সাথে যারা দ্বন্দ্ব তোলে বা যারা প্রশ্ন তোলে, তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, এই দেশকে তারা করদরাজ্য বানাতে চায়। ধন্যবাদ। আমি আবারও একটু জনাব মাসুদ পারভেজ আপনার কাছে আসতে চাই। বাংলাদেশ সবসময় পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটা কথা বলে, সবার সাথে বন্ধুত্ব, বৈরিতা নয় কারোর সাথে। চুক্তিতে বলা হয়েছে, যে চুক্তি নিয়ে এত আলোচনা হচ্ছে, বাংলাদেশ আজকে পররাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন যে যদি বাংলাদেশ এই ধরনের কোনো প্রস্তাব পায় ইতিবাচক সাড়া দেওয়ার সুযোগ রয়েছে। প্রশ্নটি হচ্ছে, একটা চুক্তির শর্তে বলা হচ্ছে 3 শরিকের ওই সদস্যদের কেউ যদি আক্রান্ত হয় তাহলে সেটা অন্য দেশেরও প্রবলেম হিসেবে কনসিডার করা হবে, যেটা নেটোর চুক্তির সাথে বা অনুচ্ছেদের সাথে অনেক ক্ষেত্রে মিলে যায়। আমরা যেই বন্ধুত্বের কথা বলি, বৈরিতার কথা বলি না, এই ধরনের জোটে থাকলে তো অন্য সদস্যদের প্রবলেমও আমাদের প্রবলেম হয়ে যেতে পারে। এই ধরনের প্যাক্টের দিকে কি আমাদের যাওয়া উচিত? তার আগে একটু কথা বলতে চাই। 2 মিনিট সময় কিন্তু। ভাই বলেছেন যে আমাদের ইন্টারিম সরকারের কথা বলছেন আমাদের সরকার। আসলে এই কথাটা অনেকবার বলেছি, তারপরেও বলি, এই সরকারটা যে আমাদের কিভাবে, সেটা হচ্ছে যে নির্বাচনের তারিখক্ষণ ঘোষণা করার কথা বলেন তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান আছেন, আজকেও একটা থেকে দেখলাম যে উনি সেখানেই একটা বিষয় বলে এসেছিলেন যে আসলে কিভাবে নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসবেন এবং কিভাবে ভোটের দিন তারিখ হবে, সব কিছুই সেটেলড ইস্যু ছিল। এবং সেই পররাষ্ট্র উপদেষ্টা আজকে পররাষ্ট্রমন্ত্রী। তো আরও এরকম অনেক উদাহরণ রয়েছে, আমি সেদিকে না যাই, সময় অল্প। আপনি যেটা বলছেন যে আসলে আজকে ব্যাপারে সংসদে আলোচনা হয়েছিল, তো আসলে এইটার কোনো এখনো অফার পাওয়া যায়নি যদিও, তো তারপরেও আমাদের পররাষ্ট্রমন্ত্রী এরকম বলেছেন যে আসলে মুসলিমদের এরকম কোনো আমাদের জোট নাই, আমাদের স্বাধীন দেশ হিসেবে আমরা যে কোনো দেশের সাথেই একটা চুক্তিতে যেতে পারি, এটা ওনার ব্যাখ্যা বলেছেন। তো আমরা মনে করি যে আমাদের স্বাধীন একটি পররাষ্ট্রনীতি আমাদের থাকা উচিত। অবশ্যই স্বাধীন পররাষ্ট্রনীতিতে কোনো দেশের রক্তচক্ষু বা কোনো শক্তির রক্তচক্ষুর কাছে আমি কোথায় যাব কি কোথায় যাব না, যদি এটা আমার জন্য বেটার হয় তাহলে আমি অবশ্যই সেখানে যাব। সেটা আমি বলেছি, ধন্যবাদ দিয়েছি, এবং সেটা এর আগেও আরেকটা প্রোগ্রামে বলেছি যে এই পররাষ্ট্রনীতি যেটা আছে আজকে, সেটা আমরা এই পররাষ্ট্রনীতি দেখতে চাই, কিন্তু অন দ্য আদার হ্যান্ড দেখছেন না, দেখতে চান আমরা সেইটার পরেই তো আমরা তো 6 মাস দেখছি সেইটাকে কতদূর আমরা সামনে আগাইতে পারি। এবং সেই পররাষ্ট্রনীতির কারণে আমাদের তিস্তা চুক্তির যে বক্তব্য ছিল সেটাও কিন্তু মানে পররাষ্ট্রনীতির একটা স্ট্রং অবস্থান ছিল, কিন্তু সেটাকে থেকেও এনিহাউ সেখান থেকে মনে হচ্ছে সরকার একটু পিছিয়ে আসছে ব্যাপারটা। মনে হয়তো এখানে আবার কোনো রাষ্ট্র সেখানে ইন্ধন বা রক্তচক্ষুর কোনো বিষয় থাকতে পারে, এরকম বিষয় কিন্তু দেখছি। তো এই জন্য আমরা বলি যে পররাষ্ট্র
কূটনীতি তো অবশ্যই বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে তার অন্য দেশের stand- সমস্যাকে কি আমরা ক্যারি করব? অন্য দেশের সমস্যাকে ক্যারি করা, এটা আসলে ওই চুক্তিরগুলো আসলে কি কি আছে এটা আমার খুব বেশি জানা নাই। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন সেগুলো আমরা দেখি এবং সেগুলো আমরা মনে করি দেশের জনগণের কাছে জানিয়ে সেখানে যাওয়া উচিত। আমরা 30 সেকেন্ড। আমরা দেশের জনগণ, আমরা সংসদের যারা সংসদ সদস্য, আমরা সবাই